আজকে এই নির্বাচনে সবাই উপস্থিত রয়েছেন। দিলীপ যাদব আছে, সুবীর মুখার্জি আছে, ইন্দ্রজিৎ ঘোষ আছে, নিখিল আছে, এখানকার প্রেসিডেন্ট আছে, অশোক আছে, প্রধান আছে, এখানকার আছে আমাদের নিরুপম আছে, মণি আছে, দীপ্তি আছে, আর অন্যান্য সবাই আছে, এবং সবচেয়ে এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ। আমার বক্তৃতা শুরু করার আগে আপনাদের একটা সুখবর দিয়ে শুরু করি। সুখবরটা হচ্ছে এই যে 26,000 ছেলের যে চাকরি হাইকোর্ট খেয়ে নিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে স্টে করে দিয়েছে। বলেছিলাম না, বলেছিলাম ওপেন, বলেছিলাম তো স্টে হবে। এখন স্টে হয়েছে। সিবিআই যে ইনভেস্টিগেশন দিয়েছিল গভর্নমেন্টের এগেইনস্টে, সেটাও স্টে হয়েছে। যারা যারা আছে সবাই খুব খুশি। এটা তো হলো। তাহলে সল্টলেক থেকে বড় পানাটা যেটা তমলুকে গেছে তার কি হাল হবে? তার কি হাল হবে? দেখ, আগামী 20শে মে শ্রীরামপুর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রাক্কালে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে এসেছি যে আবেদন নিয়ে যে আগামী 20শে মে আপনারা ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে 2 নম্বরে বোতাম টিপে আবার আপনারা আমাকে জয়যুক্ত করুন। এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। গত 3 বার আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমাকে নির্বাচিত করে ভারতবর্ষের পার্লামেন্টে শ্রীরামপুরের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। আমি আপনাদের কাছে হাত জোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। গত 15 বছরে পার্লামেন্টের মধ্যে তর্ক বিতর্ক, বিভিন্ন রকম আলোচনা, প্রতিবাদের মধ্যে দিয়ে আপনাদের আশীর্বাদে ভারতবর্ষের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একটা পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছে। আর গত 10 বছরে আপনারা দেখেছেন যে আমাদের বুড়ো আছে এখানে। গত 10 বছরে পার্লামেন্টের মধ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতবর্ষের অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে আমি পরিচিত হয়েছি। যারা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে, যারা নরেন্দ্র মোদীকে নিয়ে সবচেয়ে বেশি তর্ক এবং বিতর্ক করেছে, তাদের মধ্যে অন্যতম নাম আমি। মাথা আমি ঝোঁকাইনি, শিরদাঁড়ায় ঝোঁকাইনি, শিরদাঁড়া আমি ঝোঁকাবো। শিরদাঁড়া ঝোঁকাতে আমি শিখিনি। যা বলি স্ট্রেট বলি, যা বুঝি সেটাই বলি, মাঝে কোনো আপোষ থাকে না। মানুষকে কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। যেটা হবার সেটা বলি হবে, যেটা হবার নয় সেটা বলি হবে না। তাই আর গত 15 বছর ধরে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। সবই ডেভেলপমেন্টের কাজ করেছি, এমপি ডেভেলপমেন্টের কাজ করেছি, যা টাকা এসছে সেই টাকা খরচ করেছি। গত 2019 থেকে 2024 মাত্র 17 কোটি টাকা আমরা পেয়েছিলাম। 17 কোটি টাকা, 8 কোটি টাকা দেয়নি কোভিড পিরিয়ডের জন্য, এবং 17 কোটি টাকার সঙ্গে প্রায় 75 লক্ষ 80 লক্ষ টাকা
অন্য এমপিরা খরচ করতে পারেনি বলে আমার অ্যাকাউন্টে এসেছিল। আর ইন্টারেস্টের টাকা নিয়ে প্রায় 17,85 বা 90 লক্ষ টাকা হবে। তার সম্পূর্ণ খরচ আমি করেছি। আপনাদের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতেও আমি টাকা খরচা করেছি, বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি। নিশ্চয়ই অশোকরা সেসব প্রজেক্টের নাম বলে দিয়েছি। আমি এর আগের দিন যেদিন যখন এখানে এসেছিলাম, অনেক মানুষ পানীয় জলের ব্যাপারে বলেছিল। আমি বলেছিলাম যে আমি ট্যাঙ্কার দিয়ে জল পাঠানোর ব্যবস্থা করছি। ইমিডিয়েটলি সেই দিন থেকেই জলের ট্যাঙ্কার এসছে এবং কলের লাইনে জল আসবে খুব শীঘ্রই। তা অনেক জায়গায় আসা শুরু হয়ে গেছে, বাকি যে জায়গাগুলো আসছে না সেখানে এখনো পাইপ লাইনগুলো কোথাও কোথাও গোলমাল করছে, সেই জন্যই জল আসছে না। এটাও আরো 7-10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে এইটুকু অন্তত বলে গেলাম। আমরা যা বলি তাই করি। 2009-এ যখন আমি প্রথম জিতেছিলাম আপনাদের আশীর্বাদে, এই রঘুনাথপুরে সিপিএম এর রাজত্বে কোনো পাকা রাস্তা ছিল না। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা সব কাঁচা রাস্তা ছিল। টিম টিম করে দু একটা আলো জ্বলতো, অন্ধকার ছিল। আজকে সেই রঘুনাথপুর আজকে পাকা রাস্তায় ভর্তি। যেখানে যাবেন সেখানে পাকা রাস্তাতে ভর্তি রয়ে গেছে। আজকে সে আলো জ্বলছে। আজকে রঘুনাথপুর প্রায় আধা শহরে পরিণত হয়ে গেছে। এখন কে গ্রাম বলবে? ভবিষ্যৎ দিনে আবার আমাদের দেখতে হবে আরো কত ডেভেলপমেন্ট আমরা করতে পারি। নিঃসন্দেহে আমরা সেই ডেভেলপমেন্ট করব। আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে, আমাদের যারা কর্মীরা রয়েছে, যুব সভাপতি রয়েছে, মাদারের সভাপতি রয়েছে, সবাই মিলে একসঙ্গে কাজ করে রঘুনাথপুরের ডেভেলপমেন্টের কথা আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার উন্নয়ন করেছে, শ্রীরামপুর লোকসভার উন্নয়ন করেছে। বাংলার উন্নয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যে 2009-এ কিচ্ছু ছিল না, সেই 2024-এ এসে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মধ্যে অগাধ বিশ্বাস জাগিয়েছে এবং অগাধ বিশ্বাস এনেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। যে যতই বলুক না কেন, যা ইচ্ছা বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পশ্চিম বাংলার মানুষের হৃদয়ের মধ্যে রয়ে গেছে। সেই নাম মুছবার ক্ষমতা কারণ নেই। উন্নয়ন একটার পর একটা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে বাংলার মানুষের, বাংলার গরিব মেয়েদের টাকা দিয়ে তাদেরকে নিজের পায়ে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাচ্ছে। আজকে সেই কন্যাশ্রী প্রকল্প সারা ভারতবর্ষ ধরে, সারা ভারতবর্ষ ছাড়ুন সারা বিশ্বে আজকে স্বীকৃতি পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকারে এলে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়া হবে। সেই টাকা দিয়েছে। আবার 1 এপ্রিল থেকে সেই টাকা 1000 টাকা করা হয়েছে এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 1200 টাকা করা হয়েছে। আপনারা পাচ্ছেন নিশ্চয়ই, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন। আওয়াজ নেই কেন? হ্যাঁ, এমনি করলে হবে? আওয়াজ নেই। নেওয়ার সময় হ্যাঁ হ্যাঁ করে না এমনি করে দিতে হবে? আওয়াজ তো চাই। লক্ষ্মীর ভান্ডার করছে। বার্ধক্য ভাতা 1000 টাকা দিচ্ছে। যে সিপিএম বার্ধক্য ভাতা 40 টাকা দিত, এখন আমরা 1000 টাকা দিচ্ছি। তাই দেখে আবার দেওয়ালে লিখছে আমরা এলে 3000 টাকা দেবো। বার্ধক্য ভাতার টাকাই দিত না, আমাদের দেখছে, দেখে বলে চেক দিচ্ছে। সিপিএম এর আবার দীপশিতা ধর বলে বলেছে কেন ভাতা দিচ্ছে। আসল কাজে তোমার দাদুর সময় কি হয়েছিল? তোমার দাদুদের সময় তোমরা তো বেকার ভাতা দিতে 100 টাকা করে 150 টাকা করে। চাকরি তো জীবনে কোনোদিন দাওনি। বেকার ভাতা দিতে চাকরি দিয়েছিলে? 40 টাকা তো বার্ধক্য ভাতা দিতে, ভিক্ষার চেয়ে অদম দিতে। এখন তো 1000 টাকা বার্ধক্য ভাতা পাচ্ছে। আসবো আমি সিপিএম চ্যাপ্টারে আসবো। ও তো বৃহৎ দীর্ঘ বলতে হবে না, ওটা পরে আসছে। আজকে আমি
বলতে এসছে একটু ন্যাশনাল পলিটিক্সের কথা। বাংলার উন্নয়ন কি হয়েছে আপনারা সবাই জানেন, সবসময় সবাই বলেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে হবে, তার বদলে অন্য সরকার আসতে হবে, অন্য কোন প্রধানমন্ত্রী চাই ভারতবর্ষের উন্নয়নের জন্য। আজ সেই কারণে আমাদের আপনাদের কাছে আসা, আপনাদের আশীর্বাদ চাওয়া, ভোট চাওয়া। কেন সরাতে হবে, কেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে, সেটাই তো বড় কথা। 2014 সাল থেকে 2024 সাল 10 বছর হলো, কেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে? নরেন্দ্র মোদীকে সরাতে হবে তার জন্য অনেক কিছু কারণ আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে সরতে হবে তার পিছনে অনেক কারণ আছে। 1 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষে একটা অস্থির রাজনৈতিক বাতাবরণ তৈরি করে দিয়েছে। ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে, সে হিন্দু বলুন, মুসলমান বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন ধর্মে ধর্মে লড়াই লাগানো হবে? কেন ভারতবর্ষে ধর্মে ধর্মে লড়াই লাগানো হবে? কেন ভারতবর্ষে একটা পার্টিকুলার ধর্মের প্রতি নরেন্দ্র মোদী টার্গেট নেবে? কেন ভারতবর্ষে কোন ধর্মের মানুষ তারা ইনসিকিউর ফিল করবে? কেন ভারতবর্ষে এই সিচুয়েশন হবে? ভারতবর্ষে 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে, তবে না এই ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। আজকে 75 বছর ধরে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ভারতবর্ষে একসঙ্গে এগিয়ে গেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদীকে তার ভোট চাইতে হচ্ছে, তাকে সরকার চালাতে হচ্ছে শুধু একটি ধর্মকে অবলম্বন করে। তা কেন হবে? ভারতবর্ষ তো সবাইকার, আমরা এখানে সমস্ত ধর্মের মানুষ থাকি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা তো পশ্চিম বাংলায় থাকি, আমরা তো শ্রীরামপুরে থাকি, আমরা তো উত্তরপাড়ায় থাকি। কেন এই লড়াই লাগিয়ে দেওয়া হবে? চারিদিকে কেন এই লড়াই চলবে? কেন ভারতবর্ষের কোন গির্জা পূর্বে বলতে পারেন? কেন ভারতবর্ষের কোন মসজিদকে ভাঙা হবে বলতে পারেন? কেন ভারতবর্ষে এই অস্থির রাজনৈতিক বাতাবরণ তৈরি করা হবে? ভারতবর্ষের রাজনৈতিক বাতাবরণ, যে অস্থিরতা তৈরি করা হচ্ছে তাকে বন্ধ করতে হবে। তার জন্য প্রথম যাকে চাই তাই হচ্ছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। রাম রহিমে কোনো ঝগড়া নেই, রাম রহিমে কোনো ঝগড়া নেই। আর নরেন্দ্র মোদী রাম রহিমের মধ্যে ঝগড়া লাগিয়ে ভারতবর্ষের মাটি রক্তাক্ত লাল করার চেষ্টা করছে। অতএব সেই জায়গা বন্ধ করতে হবে। ভারতবর্ষে অদ্ভুত বাতাবরণ, বিরোধী দলের কাউকে কোনো প্রতিবাদ করতে দেব না। বিরোধী দলের কেউ প্রতিবাদ করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সবাইকে সব সময় নরেন্দ্র মোদীর প্রশংসা করতে হবে, সব সময় প্রশংসা করতে হবে। আহা কি দারুণ লোক বলতে হবে। আহা মোদীজি আপনি বিষ্ণুর অবতার, আহা মোদীজি আপনার মধ্যে শ্রীরামচন্দ্র বিরাজ করছে, আহা মোদীজি আপনি যখন হাসেন যেন মনে হয় রূপ বেরিয়ে আসছে, আহা মোদীজি আপনি যখন হাঁটেন যেন মনে হয় সোনায় ঝরে পড়ছে। আপনি প্রশংসা করুন, আপনি খুব ভালো জায়গায় আছেন। আর আপনি প্রতিবাদ করুন, তাহলেই অন্য। আপনি প্রতিবাদ করলেন, বিরোধী দল প্রতিবাদ করবে। যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কথা বলবে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই হবে, ইডি সিবিআই হবে, জেলে ঢোকানো হবে, অ্যারেস্ট করা হবে। কেন হবে? ভারতবর্ষের 25 জন বিশিষ্ট রাজনীতিবিদ, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই হলো। তার মধ্যে 23 জন যে মুহূর্তে অপোজিশন থেকে ভারতীয় জনতা পার্টিতে চলে গেল, তারা ওয়াশিং মেশিনে ক্লিন হয়ে চলে এলো, পরিষ্কার হয়ে গেল। এই 23 জনের মধ্যে কারা আছে? এই 23 জনের মধ্যে অজিত পাওয়ার আছে মহারাষ্ট্র,
প্যাটেল আছে, আপনাদের সব পরিচিত নাম শুভেন্দু অধিকারী আছে, তাপস রায় যেদিনকে ইডিসি মেয়র বাড়িতে গেল 15 দিনের মধ্যে পাঁচিল টপকে ভারতীয় জনতা পার্টিতে চলে গেল, ইডিসি বাড়ি থেকে খালাস। ভাবুন, আর যারাই প্রতিবাদ করবে তারা জায়গা হবে ইডি এবং সিবিআই, তাদেরকে ঘুরে ঘুরে জেলখানায় ভরে দেওয়া হবে। ভারতবর্ষের গণতন্ত্র কোন জায়গায় যাচ্ছে বলুন? ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করা হচ্ছে। ভারতবর্ষের মানুষ কোনো কথা বলতে পারবে না, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না, আমরা আগামী দিনে কোনো কিছু বলতে পারবো না, কিছু বললেই জেলখানায় ভরে থাকবো। এ আবার কি ভারতবর্ষ? ভারতবর্ষ গণতান্ত্রিক অধিকার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, আর সেই গণতান্ত্রিক অধিকারকে নরেন্দ্র মোদী একা নষ্ট করছে, ডিক্টেটর হয়ে গেছে। তাকে সরাতে হবে না? ডিসেম্বর মাসে যেদিনকে পার্লামেন্ট অ্যাটাক করা হলো, আমি প্রথম ব্যক্তি পার্লামেন্টের ভিতরে প্রতিবাদ করলাম। আমার সঙ্গে সঙ্গে পরে অন্যান্য এমপিরা প্রতিবাদ করল। আমাদের 140 জন এমপিকে সাসপেন্ড করেছিল নরেন্দ্র মোদী। ভাবুন তো, ভারতবর্ষের ইতিহাসে এরকম কখনো আছে? কখনো হয়েছে? কখনো হয়েছে ভারতবর্ষে? কখনো হয়েছে? এসব কখনো হয়নি, এসব কখনো হয়নি। আজ ভারতবর্ষের মানুষের অধিকারকে যিনি খর্ব করছেন, আমার গলার স্বরকে যিনি বন্ধ করছেন, আমি কি খাবো না খাবো নরেন্দ্র মোদী ঠিক করে দিচ্ছে। আমার ব্যক্তি স্বাধীনতা যেখানে খর্ব হচ্ছে, আমার রোজগার যেখানে নষ্ট করা হচ্ছে, বেকারের সংখ্যা যেখানে শুধু বাড়ছে, কোন অর্থ উপার্জনে যেখানে জায়গা করতে পারেনি 10 বছরে, শুধু মিথ্যে কথা বলে গেছে নরেন্দ্র মোদী, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে। তাকে হটাতে হবে না? তাকে সরাতে হবে না? তাই জন্যই তো আমাদের ভোট দিতে হবে। আমাকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা। বাংলায় 42টা সিট পেলে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা ঠিক করবে। কোন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় লড়াই করে এসছে সিপিএম এর বিরুদ্ধে। কোন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষদের তাদের অধিকার দিয়েছে, সেই অধিকার সারা ভারতবর্ষের মানুষকে দেবে। তাই জন্য কন্যাশ্রী সারা ভারতবর্ষের মানুষ পাক, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষের মানুষ পাক, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আর সারা ভারতবর্ষের মানুষ আজকে যে সুবিধাগুলো আপনারা পাচ্ছেন, তার চেয়ে বেশি সুবিধা করে ভারতবর্ষের মানুষ পাক, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। তাই তো দিতে হবে। একটার পর একটা মিথ্যে কথা, একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিচ্ছু নেই। কোন প্রতিশ্রুতি পালন করেননি নরেন্দ্র মোদী। কি প্রতিশ্রুতিটা পালন করেছে বলুন? ঘন্টার পর ঘন্টা তো পার্লামেন্টে বক্তৃতা দিয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা একাই বকে যায়, কাউকে বলতে দেয় না। আবার বাইরেও যেও ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে, রেডিওতে বলে যাচ্ছে দিল কি বাত, মন কি বাত, খুশবু কি বাত, কত রকমের বাতের কথা বলছে। ওই যে বউ কে ছেড়ে দিয়ে চলে এসছিল না, তাই দিল কি বাত বলার কোনো সুযোগ পাইনি, তাই এখন রেডিওর মাধ্যম দিয়ে দিল কি বাত বলে যাচ্ছে। শুধু বলছে দিল কি বাত, মন কি বাত, খুশবু কি বাত। পার্লামেন্টে দাঁড়িয়ে কি বললো? पार्लियामेंट दाঁড়িয়ে बोलो तो मैंने 1000 करोड़ रुपया खर्चा किया है देश का बिटिया के पढ़ाने के लिए और बेटियों को बचाने के लिए।
বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিল কিনা? কি বলেছিল না বলেনি? আওয়াজ কি হলো? রঘুনাথপুরে সব কম খান খাওয়া দাওয়া করছে নাকি এখন? তো বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিল, ঠিক আছে মোদীজি, পার্লামেন্টে আপনি বলেছেন, তো আমার তো এখন রিপোর্ট কাটছে, আমার তো অন্য কিছু দেখার দরকার নেই, রিপোর্ট কার্ড। তা আপনি আমাদের বলে দিন, উত্তরপাড়া বিধানসভা একটা লিস্ট টাঙিয়ে দিন আপনি উত্তরপাড়ায়, যে উত্তরপাড়ার বিধানসভায় গোটা বিধানসভা এবং রঘুনাথপুর গ্রামে আপনি কোন পিটিয়াকে পড়িয়েছেন আর কোন পিটিয়াকে বাঁচিয়েছেন তার লিস্টটা দিন, আমরা একটু দেখতে চাই কোন পিটিয়াকে। রিপোর্ট কার্ড এখানে দিতে হবে, এখানে দিতে হবে, তাই না? উনি বলেছিলেন না 2014 সাল থেকে 2 কোটি করে চাকরি দেবো, বলেছিল। তা 2014 থেকে 2024 কত বছর হলো? 10 বছর। অঙ্কে কাঁচা এখানকার সব 10 বছর। তাহলে 10 বছরে কত হয়? 20 কোটি। তাও সাহস করে বলতে পারছে না, কনফিডেন্স নেই, অঙ্কে অভাব, অঙ্কে পড়াশোনা করেনি। 10 ও 10 বছরে কত হয়? 10 দুগুণে 20, 20 কোটি, 20 কোটি চাকরি। তখন তো হিসাব দিতে হবে মোদীজি, মোদীজি হিসাব দিতে হবে 20 কোটি। তো 20 কোটি হলে উত্তরপাড়ার বিধানসভার জন্য 300 তো চাকরি হবে না? হবে না? আচ্ছা 300 ছেড়ে দিলাম 200, 200 ছেড়ে দিলাম 100, 100 ছেড়ে দিলাম 50, 50 ছেড়ে দিলাম 10। আপনি একটা লিস্ট টাঙিয়ে দিন যে আপনি উত্তরপাড়া বিধানসভায় আপনি কটা চাকরি দিয়েছেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কটা চাকরি দিয়েছেন, আমরা একটু লিস্টটা দেখতে চাই, রিপোর্ট কার্ড চাই। ঘুঘু তো বারবার ধান খেয়ে চলে যেতে পারে না, পারে কি? ঘুঘু একবার ধান খাবে, দুবারের বেলায় ধরে নেবো ঠিক ঠাপ করে, তাই তো? 2019-এ ঘুঘু এসেছিল, ধান খেয়েছিল, ঘুঘু বলেছিল 18 খানা এমপি পেয়েছিল, পেয়েছিল তো পশ্চিমবাংলা থেকে বিজেপি। 18 এমপিটা কি হলো? 18টা এমপির মধ্যে 3টে এমপিকে হাফ প্যান্ট মিনিস্টার করলো, একটা ফুল প্যান্ট মিনিস্টার করলো না। কি দিলেন পশ্চিমবাংলায়? একটা ইউনিভার্সিটি দিলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি। উত্তর কি? না। কি দিলেন আপনি? একটা কলেজ দিলেন না। বারবার বললাম শ্রীরামপুর পার্লামেন্টে একটা সেন্ট্রাল স্কুল দিন, তাও দিল না। একটা রেল লাইন না, কোন চাকরি না। তা পশ্চিম বাংলার জন্য কিছু করলো না। করলো কোথায়? করলো হচ্ছে গুজরাটে, করলো হচ্ছে মহারাষ্ট্রে, করলো হচ্ছে উত্তরপ্রদেশে, করলো হচ্ছে মধ্যপ্রদেশে। বা মোদীজি বারবার এখান থেকে ভোট নেবেন, এমপি নেবেন, আর সব খরচা করবেন গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে। তাহলে পশ্চিম বাংলা শ্রীরামপুর পার্লামেন্ট থেকে একটা ভোট চাওয়ার অধিকার আপনার নেই। আপনাকে ভোট দিতে হলে চলে যান গুজরাটে, চলে যান গুজরাটে যেখানে করেছে, চলে যান উত্তরপ্রদেশে, চলে যান মধ্যপ্রদেশে। আপনার এখানে কোনো ভোট নেওয়ার অধিকার নেই, আপনি ভোট পেতে পারেন না। পারে কি? যে কিছু করলো না সে কোনো ভোট পাবে? বাংলার ভোট নেবো, বাংলা থেকে এমপি নেবো, আর কাজ করবো শুধু গুজরাটের জন্য, কুচু ভাইদের জন্য, তা তো হয় না। বাঙালিকে কেন পেটে রাখি মারা? বাঙালি কেন ডিপ্রাইভ হবে? বাঙালিকে কেন বঞ্চিত করা হবে? বাঙালিকে কিছু দেব না কেন? তাহলে ভোট কেন পাবে? একটা ভোটও দেওয়ার জন্য। এমনকি রাজস্থানের মারোয়াড়িদের জন্য করে না, শুধু পুজো ভাইদের জন্য করে, শুধু পুজো ভাইদের জন্য করে। তাহলে বাংলায় যারাই থাকে তারাই বাঙালি, যে কলেজ থেকে এসে বাংলায় থাকে তারাই বাঙালি। বাঙালির জন্য কি করলেন আপনি? বাঙালির জন্য আপনি কিচ্ছু করলেন। কেন ভোট পাবে? কেন ভোট দেয়া? কেন ভোট দেওয়া হবে? নাটকের তো শেষ নেই নরেন্দ্র মোদী। ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাক্টরের নাম কি? কেউ বলবে অমিতাভ বচ্চন, কেউ বলবে শাহরুখ খান, আবার এরা বলবে না দাদা
সাধু ভাই আছে, সাধু ভাই সালমান খান। কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাক্টরের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের শ্রেষ্ঠ ধাপ্পাবাজকে, ভারতবর্ষের শ্রেষ্ঠ ধাপ্পাবাজের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এত বড় ধাপ্পাবাজ না, কি সাজে, বাপ রে বাপ। সারা দিনে 3টে পাঞ্জাবি পায়জামা পাল্টায়, জ্যাকেট, আর পিছনে পিছনে ঘোরে ওই যে মেয়েরা যে থাকে না, মেকআপ কি বলে, মেকআপ ম্যান, একটা মেকআপ ম্যান থাকে। সকালে একরকম মেকআপ, দুপুরে একরকম মেকআপ, বিকেল বেলা আরেক রকম মেকআপ, আবার রাত্রিবেলা পার্লামেন্ট করলে আরেক রকম মেকআপ। বুঝতে পেরেছি? কখনো দেখবেন সাদা চন্দনে গোটা মুখ লাল করে একটা ওই মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধর্মগুরু সেরে ঘুরে বেড়াচ্ছে। কখনো হঠাৎ লাল চন্দন মাথায় রয়েছে। কি করতে চাইছেন আপনি? আপনি কি করতে চাইছেন সেটা তো বলতে হবে। আপনি কি দেশের নেতা হন না ধর্মগুরু হতে চান? দেশ নেতা হলে দেশ নেতা হন, ধর্মগুরু হলে ধর্মগুরু হন। রাজনীতি আর ধর্ম তো মিলিয়ে দিলে হবে না। চিন্তা করবেন না মোদীজি, আপনি ধর্মগুরুই হন। ফরচুনের পর আপনাকে তো এমনিতেই যেতে হবে। আপনি একটা আশ্রম টাশ্রম কোথাও দূরে যেয়ে করবেন, আমরা মাঝে মাঝে যাব। আর আমাদের যখন সরকার আসবে একটা স্পেশাল ট্রেন করে দেবো, সেই আশ্রমে আপনার কাছে দেখতে যাবে। ধর্মগুরু খুব ভালো। 2021-এ স্বপ্ন দেখেছ, 2021-এ স্বপ্ন দেখে কি বললো? 2021-এ আমাদের অনেক বিরোধী দলের লোক সব চলে, আমাদের দলের লোকেরা চলে গেল। ওকে বুঝিয়ে দিল 200 খানা সিট পাবোই আমরা। 200 খানা সিট পাবে, খুব ভালো। মোদীজি হাজার হাজার কোটি টাকা খরচা করলো। মোদীজি চলে এলো, 30 থেকে 40 বার উনি এলেন, অমিত শাহ এলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা চলে এলো। দিয়ে কি স্লোগান তুললো? মঞ্চ থেকে কি বললো? ইসকা বার 200 পার। বলেছিল না বলেনি? ইসকা বার 200 পার। খেলা শুরু। খেলার তো অনেক খেলা আছে, চুকিৎকিত খেলা। চুকিৎকিতে চু ধরলো 200, চু 200, কত হলো? 70। তাহলে 200 বলে যদি 70 হয়, তাহলে এখন কি বলে 400? 400 মানে কি? তাহলে 140। তুই তো অঙ্ক জানিস না। 200 হলে 70 হলে 400 বলে 140। অঙ্কের কাছে আমি বলে দিলাম। 200 হলে 70 বললে 400 140। ও নিজেই জানে ও নিজে হেরে যাচ্ছে। ও নিজেই জানে নিজে হেরে যাচ্ছে। ওই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখেছেন? যে একটা টিম যখন হারে, ফার্স্ট হাফে যখন হারে, তখন কোচ নেমে যায় মাঠে। কোচ মাঠে নেমে যে প্লেয়ারদের বলে, আরে তোর মতো প্লেয়ার হয় না, তুই না এত বড় প্লেয়ার ভারতবর্ষে নেই, ডান দিক দিয়ে যে মারবি গোল দিবে, এখনই গোল হয়ে যাবে। গোলকিপার 3টে গোল খেয়ে গেছে, তাকেও বলছে তুই দারুণ গোলকিপার, সব গোল আটকাবি, তুই নিজেই গোল দিতে পারবি। একে কি বলে? একে বলে ভোকাল টনিক। কোচ ভোকাল টনিক দেয়। এটাই নরেন্দ্র মোদী বুঝে গেছে ওর প্লেয়ারদের আর খেলার ক্ষমতা নেই, ভোকাল টনিক দিতে নেমেছে 400। ভোকাল টনিক দিতে নেমেছে 400। অমিত শাহ এসে কি বলা গেল? উল্টা করকে ঝুলা দেंगे বলেছে না? উল্টা করকে ঝুলা দেंगे অমিত শাহ বলেছে। অমিত চিন্তা করবেন না, 4 জুন সন্ধ্যাবেলায় ভারতবর্ষের মানুষ আপনাকে উল্টো করে ঝুলিয়ে দেবে। আপনার সরু পাটা ওপরে, মোটা পেটটা আর মোটা মাথাটা নিচের দিকে ঝুলবে। আপনি চিন্তা করবেন না, পুরো উল্টো করে আপনাকে ঝুলিয়ে দেবে। আপনার চিন্তা করার কিচ্ছু নেই, আপনাকে সে করে দেবে। একদম চিন্তা করবেন। সন্দেশখালী নিয়ে অনেক নাটক করলো, সন্দেশখালী নিয়ে অনেক নাটক করলো। রেখা 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 রেখা, সেই অমিতাভ বচ্চন করেছিল না ওই সেই সিনেমাটার সিলসিলা। তো এমন প্রেক্ষাপট নাটক তৈরি করলো উনি এমন নাটক তৈরি করলেন
ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিম বাংলার একটা মহিলা ইজ্জত সম্মানের দাম হচ্ছে মাত্র 2000 টাকা। ভাবতে পারেন যে একটা 2000 টাকা দিয়ে একজনকে বলাচ্ছে আমি রেপ্ট হয়েছি। এই হচ্ছে বিজেপি আজকে প্রেক্ষাপট। বিজেপি আর সন্দেশকারীতে আজকে এই প্রেক্ষাপট তৈরি করেছে। বাংলার মেয়ের ইজ্জতের দাম 2000 টাকা। ভারতীয় জনতা পার্টি 2000 টাকা, হ্যাঁ? ছি ছি ছি, কত নোংরা খেলা আপনি খেলেন। কতবার রেখাকে ফোন, মোদীজির ফোন রেখাকে সকাল বিকেল ফোন করছে। আবার কৃষ্ণনগরের মহারানীকেও ফোন করছে। খুব ভালো কথা। তা মোদীজি মণিপুরে যে গত 1 বছর ধরে 400 থেকে 500 মহিলাকে বিজেপির লোকেরা 400 থেকে 500 মহিলাকে ধর্ষণ করলো, বিজেপির লোকেরা এই মহিলাদের, মণিপুরি মহিলাদের নগ্ন করে প্যারেড করালো, কই একবারও তো আপনি তাদের পাশে যে দাঁড়াতে পারলেন না মোদীজি? একবারও তো তাদের পাশে যে দাঁড়াতে পারলেন না। আপনি এখানে বললেন পশ্চিম বাংলা देश का अंग है, संदेशकारी देश का अंग है। तबे मोदी जी मणिपुर क्या देश का अंग नहीं है? मणिपुर का देश का अंग नहीं है। मणिपुर का महिला देश का बिटिया नहीं है मोदी जी। मोदी जी ओरा की देशेर में नয়, ওরা কি দেশের মেয়ে নয়? একবারও কি টেলিফোন করেছিলেন? যেমন রেখাকে এখানে টেলিফোন করেছিলেন, একবারও কি মণিপুরের কোন মহিলাকে টেলিফোন করে বলেছিলেন মা আমার, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি তোমাদের সঙ্গে আছি? এই কথাটা কি একবারও টেলিফোন করে সেই 300 থেকে 400 ধর্ষিতা মহিলাকে আপনি বলেছিলেন মোদী? শুধু রেখার প্রতি টান, সন্দেশকারী রেখার প্রতি টান। 300 থেকে 400 মহিলা ধর্ষণ হয়ে গেল, তাদের প্রতি কোনো টান নেই? বা মোদী, ভারতবর্ষের সবচেয়ে অপদার্থ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। মণিপুর তা প্রমাণ করে। কখনো মণিপুরের মতো ঘটনা হয়নি কোন প্রধানমন্ত্রীর সময়। যা হয়েছে তা হয়েছে নরেন্দ্র মোদীর সময়। তাইকে পাল্টাতে, একে পাল্টাতে। ইলেকট্রাল বন্ড দেখতে পাচ্ছেন তো, ইলেকট্রাল বন্ড 10,000-12,000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে। যে সমস্ত বড় বড় 20-25 জন ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, তাদের এগেইনস্টে ইডি সিবিআই ছিল। যে মুহূর্তে ইলেকট্রাল বন্ডে তারা টাকা দিয়েছে, তারা জামিন পেয়ে গেছে। কি বড় খেলা! নির্মলা সীতারামনের হাজবেন্ড, স্বামী বলছে, আমি বলছি, নির্মলা সীতারামনের হাজবেন্ড বলছে ভারতবর্ষ কেন সারা বিশ্বে সবচেয়ে বড় ফ্রড হচ্ছে এই ইলেকট্রাল বন্ড। হাজার হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকার নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া নিয়ে বেরিয়ে চলে গেছে, তাদের থেকে কমিশন খেয়েছে। আজ তাদের টাকা ফেরত আসে। ভারতবর্ষের সবচেয়ে করাপ্টেড দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এত বড় করাপ্টেড দল হয় না। আর সেই দলের নেতাকে, সেই দলের নাম নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। তাকে যোগ্য উত্তর দিতে হবে। আপনাকে ওনার সব করতে হবে। ইডি কিনতে হবে, সিবিআই কিনতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজকে পকেটে পুরে রাখতে হবে, বিচার ব্যবস্থা থেকে জজকে তুলে নিয়ে আসতে হবে। বিচার ব্যবস্থাকে আজকে নষ্ট করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা। বিচার ব্যবস্থা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। দেখলেন তো, আমি তো বললাম আপনাদের 26,000 লোকের চাকরি খেয়েছিল। আজ সুপ্রিম কোর্ট তো স্টে করেছে সেই 26,000 লোকের চাকরি। 26,000 বাঙালির পেটে যিনি লাথি মেরেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 26,000 বাঙালিকে আজকে বার করে দিয়েছিল চাকরি থেকে। বিজেপি নাচছিল
সকলের থেকে বড় পাঠাটা যেটা আগে তমলুকে গেছে, সেই পাঠার কি হাল করে তমলুকের লোকেরা তার উত্তর দিয়ে, তমলুকের লোকেরা আসছে উত্তর দেওয়ার জিনিস। যাবো আমি, আমার ইলেকশনটা শেষ হোক, আমি যাবো তমলুক। অনেক কিছু বলার আছে বিজেপি, কিন্তু আরো অন্যান্য মিটিং আছে। সিপিএম এর কথা আর কি বলবো বলুন? সিপিএম মানেই তো আবার ধর্ষণ, সিপিএম মানেই তো খুন, সিপিএম মানেই তো পুকুরে বিষ ফেলে দেওয়া, সিপিএম মানেই তো পরের পর ধানকে পুড়িয়ে দেওয়া, সিপিএম মানেই তো গণতন্ত্র হত্যা করা, সিপিএম মানেই তো বুথ লুট, সিপিএম মানেই তো গুন্ডামি, সিপিএম মানেই তো রাজধানী, সিপিএম মানেই তো ক্রিমিনালের প্রশ্রয়। সেই অন্ধকার দিনগুলোকে আমরা ভুলে গেছি নাকি? ভুলে গেছি? ভুলিনি আমরা। সিপিএম মানেই সন্ধ্যে থেকে লোডশেডিং, সিপিএম মানেই কাঁচা রাস্তা। কি করেছে 34 বছর? আজ সিপিএম বড় বড় কথা বলছে ওদের কাপার্থিব শিল্প নিয়ে। বলি ম্যাডাম, আপনার দাদুরা 34 খানা শিল্প পশ্চিম বাংলায় বন্ধ করে দিয়েছিল। 34 খানা শিল্প। হিন্দুস্তান মোটরসের জমি 2007 সালে নিরুপম সেন বুদ্ধদেব ভট্টাচার্য বিক্রি করে দিয়েছিল প্রাইভেট লোকেদের কাছে। ক্লোজার লকআউট করেছিল সিপিএম এর সরকার। আর আজকে আপনি এসে বড় বড় কথা বলছেন। সিপিএম মানেই তো নন্দীগ্রামের 14ই মার্চ সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা 50 জন হিন্দু মুসলমান মহিলাকে সিপিএম এর কমরেডদের দিয়ে ধর্ষণ করা। সিপিএম মানেই তো সেই হত্যা করে নন্দীগ্রামে হলদি নদীতে জলের মধ্যে ছেড়ে দেওয়া, নদীর রং লাল হয়ে গেছিল। সিপিএম মানেই তো তাপসী মালিক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে মাটিতে পুঁতে দেওয়া। সিপিএম মানেই তো অযোধ্যা হিলসে 10 জন শিডিউল ট্রাইব মহিলাকে রেপ করে সিপিএম এর কমরেডরা রেপ করে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিচে। সিপিএম মানেই তো সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারে মহিলারা গেলে তাদের ধর্ষণ করা। সিপিএম মানেই তো গ্রামের কোন বউ তার স্বামীকে পর্যন্ত বলছে সিপিএম এর নামে কিছু বললে, কিছু বলো না, দেয়ালেরও কান আছে, সিপিএম এর বিরুদ্ধে কিছু বলো না। যদি বলো কাল তোমার ডেড বডিটা রাস্তায় পড়ে থাকবে, গায়ের বধুরাও পর্যন্ত ভয় পেত আমার স্বামীটা ঘরে ফিরবে কিনা, সেই ভয়ে থাকে। সিপিএম মানেই তো সন্ধ্যাবেলায় মহিলাদের ধরে টেনে তুলে নিয়ে হিচকে তুলে নিয়ে যাও। সিপিএম আর আজকে সিপিএম বিজেপি একসঙ্গে হয়েছে পশ্চিম বাংলায়। তারা একসঙ্গে লড়ছে তৃণমূলকে হারানোর জন্য। দুই ভাই বোন লড়ছে আজকে, হাতে হাত ধরে ধরে না চিবি মিলিগিরি না চিবি আর দুই আমরা একসঙ্গে লড়ছি তৃণমূলকে হারানোর জন্য। সে কি বিশাল ভাব, কি পণ্ডিত একজন নাকি ক্যান্ডিডেট এসছে সিপিএম এর, জওয়াহরলাল ইউনিভার্সিটি পাস করতে, যেন পশ্চিমবাংলায় জেএনইউ থেকে কেউ পাস করে আসে। জেএনইউ থেকে পড়াশোনা করে কেউ আসেনি, এই বোধহয় প্রথম পশ্চিমবাংলায় জেএনইউ এসছে, আর কেউ পণ্ডিত নেই। কি অহংকার! আমার তো সব ভাগ্নে ভাগ্নে আমেরিকান ইউনিভার্সিটিতে সব পিএইচডি করে, তারপরে পোস্ট পিএইচডি করে সব ওখানে আজকে দাঁড়িয়ে গেছে। তারা যখন আসে বুঝতেই পারে। আমার তো জানাবো বলে সেন্ট্রাল কুয়েলে ডক্টরেট করে সিএমআরআই যেটা তার ডিরেক্টর পর্যন্ত হয়েছিল, কোনোদিন অহংকার দেখিনি বাবা। কিন্তু একবার অহংকারের না তা পা করছে, বলে জেন কবছর লাগছে থিসিস পেপার সাবমিট করতে? 9 বছর। এত পণ্ডিত
তার 9 বছর লাগছে থিসিস পেপার সাবমিট করতে, 9 বছর। আর 9 বছরে আমি বিকম পাস করেছি, ল পাস করেছি, হাইকোর্টে এসে প্র্যাকটিস করে প্রতিষ্ঠা পেয়েছি, আবার বিয়েও করেছি। ও তো কিছুই করতে পারে না, ও তো কিছুই করতে পারে না, আমি তো সবই করেছি। কি সিপিএম? নতুন ওল্ড ওয়াইন ইন নিউ বটল, পুরনো মদ নতুন বোতলে। বোতলের ব্র্যান্ডিংটা কি নাম জানেন? বোতলের ব্র্যান্ডিং, বোতলের নাম হয়েছে কমরেড জেএনইউ, বোতলের নাম। সেই বোতল ওয়াইন, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, বটল সেই বোতলের ব্র্যান্ড হয়েছে কমরেড জেএনইউ। উনি এখানে দুর্গাপূজা হয় না, উনি একটা ওই জার্নালে লিখেছেন, আমেরিকার জার্নালে, যে মা দুর্গা রেসিজমের প্রতি বর্ণ বিদ্বেষী। ভাবুন, বর্ণ বিদ্বেষী। মা দুর্গা ফর্সা সুন্দরী ছিল বলে, মহিষাসুর কালো ছিল বলে তাকে বধ করেছে। এই হচ্ছে ওনার ধ্যান ধারণা মা দুর্গার সাথে। ভাবুন, আমরা লক্ষ লক্ষ বাঙালি, এখানের বাঙালি, প্রবাসী বাঙালি, বিদেশের বাঙালি, সবাই মা দুর্গা ঠাকুরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। এখানে ভক্তি করে, ভক্তি করবে, যে যার বিশ্বাস নেই সে করবে না, সেটা তার নিজের ব্যাপার। অষ্টমীতে আসেন না সব উপোস করে মহিলারা? আমি তো দুর্গাপুজো করি, আপনারা দেখেছেন শ্রীরামপুরে আমার দুর্গাপুজো বিখ্যাত। আমি তো তারই ভক্ত, মায়েরই ভক্ত। আমি তো বলি মায়ের দয়া আমার প্রতিদিন দিন চলে, আমি এতটা ভক্তি শ্রদ্ধা নিয়ে চলি। আমি কে? আমি কোনো মালিকই নয়, যে তার যিনি যা করেন তাই তো করি, এই তো বলছি। সেই বিশ্বাস, সেই সেন্টিমেন্ট, সেই ইমোশনকে যিনি ধাক্কা দিয়েছেন তার নাম হচ্ছে দীক্ষিতা দাস, সিপিএম এর কমরেড। তিনি ধাক্কা দিয়েছেন। উনি এমপি হতে যাচ্ছেন, জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। জনপ্রতিনিধি হয়ে মানুষের সেন্টিমেন্ট, ধর্ম, সেই সেন্টিমেন্টকে উনি ধাক্কা দিচ্ছেন। মা দুর্গাকে নিয়ে বলছে, তিনি কি কখনো আজকে ভোট পেতে পারে? ভোট পায়, ভোট পাওয়া উচিত। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা, জেনে রাখবে। কারণ সিপিএম চায় যে পশ্চিম বাংলায় বিজেপি আসুক। সিপিএম এর তো আর হিম্মত হবে না বিজেপিকে আনার জন্য। সিপিএম খাল কেটে কুমির আনছে, সিপিএম তাই চায়। সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে বিজেপি কে ভোট দেওয়া। একটা ভোটও সিপিএম কে দেবেন না, সিপিএম কে ভোট দেওয়া, ভোট দেওয়া। আজকে দেখেছেন মোহাম্মদ সেলিম হাওয়া, বড় বড় বাজার সেলিম হাওয়া। আরে সেলিম যেখানেই দাঁড়ায় সেখানেই হারে। আমি তো বলেইছি, বেলা 12টা থেকে ক্রিকেট খেলছে, মানে হয়েই গেল, তার শেষ, নিজেই বুঝে গেছে। অনেক নাটক করেছি, মুর্শিদাবাদের মানুষ গ্রহণ করেনি। চল হাট সেলিম, সেলিমকে হাঁটিয়ে দিয়েছে। আর লোকের তো যা ইচ্ছা তাই বলছে, যেখানে যা পাগলের মতো যা, মানে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। কখনো মদের নিয়ে, কখনো এই নিয়ে। আসলে ওর মাথার তারটা কেটে গেছে, বুঝতে পেরেছেন? তার কাটা লকেট হয়ে গেছে। টেকনিশিয়ান দরকার তার ঠিক করার জন্য। অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছি, দুটো প্রশ্ন করে আমি বক্তব্য শেষ করব। 1 নম্বর প্রশ্ন, এই যে আজকে যিনি শ্রীরামপুরের লোকসভার প্রার্থী হয়েছে, সেই প্রার্থী 2021-এর বিধানসভায় দাঁড়িয়েছিল, শ্রীরামপুর বিধানসভাতে প্রায় 24,000 ভোটে হেরে গেছিল। তারপর 3 বছর আর শ্রীরামপুর বিধানসভার মানুষের কাছে আসেনি। আর এই সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর, তিনিও 2021-এ বালি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, হেরে 3 নম্বর জায়গায় চলে গেছেন। 3 নম্বরে হেরে যে আর বালি বিধানসভার মানুষের কাছে কখনো যায়নি। যে সমস্ত প্রার্থী
প্রার্থীরা বিধানসভায় হেরেছে, তারা যখন আর মানুষের কাছে তার বিধানসভায় যখন কখনো যায় না, তারা কি লোকসভায় ভোট পেতে পারে? তারা কি লোকসভায় ভোট পেতে পারে? তারা ভোট পাওয়া এন্টাইটেল? মানুষ তাদের ভোট দিতে পারে? শুধু জিতলেই থাকবো, হারলে থাকবো না, তারা কখনো হতে পারে? 2 নম্বর প্রশ্ন শুনুন মন দিয়ে। শ্রীরামপুর লোকসভায় বিজেপি যে প্রার্থী হয়েছে, তার শ্রীরামপুরে কি আছে? কেন বারবার তিনি শ্রীরামপুরে আসেন? কেন শ্রীরামপুর বারবার? কেন শ্রীরামপুর? শ্রীরামপুরে কি আছে? বাড়ি আছে, ঘর আছে, দৌড় আছে, ব্যবসা আছে, কিছু আছে? কখন এসেছিলেন প্রথম শ্রীরামপুর? সেই শ্রীরামপুর তো এসেছিলেন কল্যাণ ব্যানার্জির হাত ধরেই তো শ্রীরামপুর এসেছে। আপনার পরিচয় কি শ্রীরামপুরে? কেন বারবার শ্রীরামপুরে আসেন? কি রাজনৈতিক পরিচয়? কি শ্রীরামপুর লোকসভার শ্রীরামপুরের মানুষের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে শুনেছেন কখনো? সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে শুনেছেন কখনো? ব্যারিস্টার বলে দেখে কোন মামলা করেছে যে মানুষ জানে? আমার তো অনেক মামলা জানে। ভিকিরি পাসওয়ান, ছোট আঙারিয়া, মেধা পাটেকার, বুক ফেয়ার, নন্দীগ্রাম, সিঙ্গুর, বলতে গেলে লিস্ট বিশাল বড়। শুনেছেন কখনো? রিপ্লেস ব্যারিস্টারও থাকে। বাড়ি কোথায় ওনার জানেন কেউ? কোন বংশের ছেলে জানেন কেউ? বাবা কি করতেন জানেন কেউ? কেউ কিছু জানেন না। শুধু পরিচয় দিয়ে বেড়ায় যে প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি। এই হচ্ছে একটা মানুষের পরিচয়। পরজীবী মানুষ। নির্বাচনে লড়তে গেলেও কল্যাণ ব্যানার্জির নাম নিতে হবে। হ্যাঁ, তাকে ভোট দেবেন কিনা জিজ্ঞেস করুন। প্রশ্নটা করে যাচ্ছি, 2020 উত্তর দেবেন। প্রশ্নটা হচ্ছে, একটা বাবার কাছে না মেয়ে হচ্ছে সবচেয়ে বেশি আদরে। মেয়েকে বড় যত্ন করে মানুষ করে, ছেলে মেয়ে সবাইকেই করে, কিন্তু মেয়ে হচ্ছে সবচেয়ে বেশি আদরে। মেয়ের কোথাও কষ্ট হলে বাবা সবচেয়ে বেশি কষ্ট পায়। বাবা সবচেয়ে বেশি কষ্ট পায় যদি সেই মেয়ে কষ্ট পায়। বাবা সেখানে কষ্ট বেশি পায় কিনা তার উত্তরটা আপনারা আগামী 20 মে আপনারা আপনাদের ব্যালট বক্সের মধ্যে দিয়ে প্রশ্নটার উত্তর জানিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।